আসসালামু আলাইকুম। আর প্রথম থেকে একটু শুরু করি কোষ ঝিল্লি বিষয়ে আমরা বলছিলাম। তাহলে কোষ ঝিল্লির এখানে একটা প্লাজমা লেমা কাকে বলে এটা একটা আসছিল পরীক্ষায়, হ্যাঁ? আর মাইক্রোভিলাই এটাও পরীক্ষায় আসতে পারে। মনে রাখবেন ভিলাই মানে কি বলতে? ভিলাই মানে দেখো কি ভিরাস একবচন, ভিলাই হলো বহুবচন। তো এই যে মাইক্রোভিলাই বলছি এটা একটাকে চিহ্নিত করলে মাইক্রোভিলাস হবে, হ্যাঁ? মাইক্রোভিলাস একটাকে চিহ্নিত করলে মাইক্রোভিলাস। মাইক্রো মানে তো ছোট, ভিলাস মানে আঙ্গুল, ভিলাস মানে আঙ্গুল। কারণ জিনিসটা দেখো আঙ্গুলের মতোই না, আঙ্গুলের মতোই তো লাগছে, তাই না? তো এই জন্য এর নাম হলো মাইক্রোভিলাস, মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এই জন্য নাম হচ্ছে মাইক্রোভিলাস। আর বহুবচনে মাইক্রোভিলাই, বহুবচনে মাইক্রোভিলাই। আচ্ছা, এবার একটু দেখি আমরা এরপরে আরেকটা কথা, এটাও খুবই বোঝার আছে। তো বলছে যে এই যে কোষ ঝিল্লিটা এইটা কি দিয়ে গঠিত? এটা প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। অর্থাৎ এই যে পর্দাটা, এই পর্দাটা কি দিয়ে গঠিত? লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত। এই পর্দাটা গঠিত দুইটা জিনিস দিয়ে, একটা হলো লিপিড দিয়ে, লিপিড, তার সাথে থাকে কি প্রোটিন। এই দুইটা জিনিস দিয়ে গঠিত, লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত। লিপিড মানে তো তোমরা জানো তেল বা চর্বি, তাই না? তেল বা চর্বি। এরপরে দেখো এটা আমরা জানবো যে লিপিড আসলে দেখতে কেমন। এখন বলছে কোষ ঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিসরণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বৈষম্যভেদ্য মানে কি? যে কোনো কিছু ঢুকবে কোনো কিছু ঢুকবে না, এরকম, তাই না? ধরো দ্রাবক ঢুকছে, দ্রব্য ঢুকছে না, যখন যেটা ঢোকার দরকার সেটা ঢুকবে, যেটা ঢোকার দরকার না সেটা ঢুকবে না। তাহলে এরকম যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? বৈষম্য, বৈষম্য করা হলো। যেমন যে ছাত্রদের যে আন্দোলন না, বৈষম্য বিরোধী আন্দোলন। স্যার মাইক্রো অর্থ কি বললেন? হ্যাঁ, মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে ছোট। যেমন মাইক্রোবাস বলে না, মাইক্রোবাস নাম শুনছো? মাইক্রোবাস, মাইক্রোবাস মানে ছোট বাস, মাইক্রো মানে ছোট। আচ্ছা, তাহলে এটা হলো বৈষম্য ভেদ্য, হ্যাঁ? এরপর বলছে কোষ ঝিল্লি একটি বৈষম্যভেদ্য পানি উপরিতল পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। তার মানে যে পাশাপাশি বলতে যে এখানে যদি আরেকটা কোষ থাকে তাহলে তো এই কোষ ঝিল্লি তো পাশাপাশি দুটো কোষকে আলাদা করে রাখে। এখানে তার কোষেরও প্রোটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, এখানেও আছে। এই কোষ ঝিল্লি তো দুটো কোষকে আলাদা করে রাখছে, তাই না? আচ্ছা, তবে এখন লিপিড আর প্রোটিন নিয়ে একটু আমরা জেনে নিই। লিপিড জিনিসটা কি আসলে? লিপিড তো তেল চর্বি, হ্যাঁ? তেল এবং চর্বিকে আমরা একসাথে লিপিড বলি। আরেকটা নাম আছে, এটাকে আদর করে বলা হয় স্নেহ জাতীয় পদার্থ, তেল চর্বিকে, হ্যাঁ? তেল ও চর্বি এই দুটোকে একসাথে বলা হয় লিপিড। তো তেল ও চর্বি এই জিনিসটা আবার গঠিত কি দিয়ে? দেখো দুইটা জিনিস দিয়ে গঠিত। একটা হলো গ্লিসারল, একটা হলো গ্লিসারল, আর একটা হলো ফ্যাটি অ্যাসিড, একটা হলো ফ্যাটি অ্যাসিড। এই দুটো জিনিস দিয়ে আসলে কি গঠিত? লিপিড বা তেল চর্বি গঠিত, লিপিড বা তেল চর্বি গঠিত, লিপিড বা তেল চর্বি গঠিত, ঠিক আছে? কিন্তু সেটা কি লিখেছেন স্যার? কোনটা? দ্বিতীয় নাম্বারটা ফ্যাটি ও ফ্যাটি অ্যাসিড, এটা হলো ফ্যাটি অ্যাসিড। এখন গ্লিসারল নামকরণটা কেন হয়েছে জানো? তোমরা তো গ্লিসারিন চিনো, তাই না? গ্লিসারিন চিনো, শীতকালে সাধারণত হাঁটতে দেয় না? হ্যাঁ, ঠোঁটে দেয়, পায়ে দেয় স্যার, পায়ে, হাতে পায়ে না ঠোঁটও দেয়। যাদের ঠোঁট ফাটে, ঠোঁট ফাটে যখন, ঠোঁটে ফাটে কারো কারো, তখন মনে করো ঠোঁটে দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, এখন দেখো এই গ্লিসারল কথাটা আসছে আসলে বাণিজ্যিক নাম গ্লিসারিন, কিন্তু আসল নাম হলো গ্লিসারল। বুঝা গেল কি? এখন গ্লিসারল কথাটা অল আছে, অল মানে হচ্ছে অ্যালকোহল থাকে এর সাথে আর কি, হ্যাঁ? তো গ্লিসারল কথাটা আসছে গ্লাইকোজ থেকে, গ্লাইকোজ, গ্লাইকোজ থেকে গ্লিসারল কথা আসছে। গ্লাইকোজ মানে হলো মিষ্টি। দেখবা যে তোমার গ্লিসারিন কিন্তু মুখে লাগলে একটু মিষ্টি লাগে, লাগে না? তো যেহেতু এটা একটু মিষ্টি তাই এরকম নাম হয়েছে গ্লিসারল, বুঝছো? যে গ্লিসারল বলতে বোঝাচ্ছে মিষ্টি অ্যালকোহল, মিষ্টি অ্যালকোহল। গ্লিসারল দেখতে কেমন? গ্লিসারল কিন্তু দেখি এরকম, ধরো এটা গ্লিসারল, এটা দেখতে কেমন? গ্লিসারল দেখতে এরকম, কিন্তু
কোনো যৌগে যদি OH থাকে তাহলে আমরা এটাকে অ্যালকোহল বলি, বুঝছো? কোনো যৌগে যদি OH থাকে, হাইড্রক্সিল গ্রুপ থাকে, তাহলে আমরা তাকে কি বলি? অ্যালকোহল বলি। হ্যাঁ, এখানে OH আছে না, তাই এটা অ্যালকোহল, তাই এটা কি অ্যালকোহল। তাহলে এখন এই জন্য এটার নাম হচ্ছে গ্লিসারল, মানে গ্লাইকোজ যোগ অল, গ্লাইকোজ যোগ অল, গ্লাইকোজ যোগ অল, অল মানে কি মানে অ্যালকোহল, অল মানে অ্যালকোহল। তাহলে এটা মিষ্টি লাগে তাই এরকম নাম হয়েছে। এখন ফ্যাটি অ্যাসিড নাম কেন হলো? যে চর্বিতে থাকা, ফ্যাট মানে চর্বি বা তেল, ফ্যাট মানে চর্বি বা তেল, তেলে বা চর্বিতে থাকা অ্যাসিড, তাই নাম হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। তাহলে কেন ফ্যাটি অ্যাসিড হলো? ফ্যাটে বা তেল চর্বিতে থাকা অ্যাসিড, তেল চর্বিতে থাকা অ্যাসিড, তাই নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, বুঝছো? তাহলে গ্লিসারলের সাথে একটা অ্যাসিড থাকবে, যে অ্যাসিডটা যেহেতু চর্বি গঠনে এই অ্যাসিডটা ব্যবহৃত হচ্ছে, তাই এর নাম ফ্যাটি অ্যাসিড, তাই এর নাম কি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কিন্তু অনেক লম্বা। ফ্যাটি অ্যাসিড মূলত এইভাবে থাকে, এইভাবে কার্বক্সিলিক অ্যাসিড, এবং এটা কিন্তু অনেক লম্বা, এইভাবে করে করে অনেক 14 থেকে 36টা কার্বন থাকতে পারে, 14 থেকে 36টা কার্বন, 14 থেকে 36টা কার্বন এর সাথে যুক্ত। সাধারণত দুইটাতেও থাকতে পারে, তিনটাতেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। এটা কিন্তু যুক্ত হয়ে থাকে, বুঝছো? এগুলো যুক্ত হয়ে থাকে, তাই এটাও কিন্তু একই সেম। তো এই জিনিসটা অ্যাসিড, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড না, তো তাহলে অ্যাসিড, ফ্যাটের মধ্যে অ্যাসিড আছে তাই নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, চর্বিতে অ্যাসিড আছে তাই নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, বুঝতে পারছো? নামকরণ কিন্তু এইভাবে হয়েছে। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস একীভূত হলে তেল বা চর্বি হয়ে যায়, এই দুইটা জিনিস একীভূত হলে তেল বা চর্বি, বুঝতে পারছো? যেমন আমরা জানি যে অনেক কিছু আছে না, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি বিক্রিয়া করাও, তাহলে এখানে কিন্তু কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে এবং পানি তৈরি হবে। তাহলে এখানে কিন্তু দেখো জিনিসটা কি ছিল, অ্যাসিড আর একটা সোডা, অথচ হয়ে গেল কি লবণ তৈরি হয়ে গেল, তাই না? তার মানে বিক্রিয়ার আগে কি এটা বড় কথা না, বিক্রিয়ার পরে কি এটাই বড় কথা। বিক্রিয়ার আগে কি ছিল ওইটা ভাবার বিষয় না। যেমন হলো ওই তোমার হচ্ছে আমার মায়ের কাছে গল্প শুনি যে একসময় মারা খুলনা ছিল, আমি তখন জন্মগ্রহণ করিনি, মা গল্প বলে যে ওখানে থাকতে এক পাশের প্রতিবেশী পুঁই শাক লাগাতো, তো পুঁই শাকের পাতাগুলো এত বড় বড় আর ডানটি বলে এরকম মোটা হতো, বুঝছো? তো আর খুবই মানে শাখা বসে হতো, অনেক হতো। তো একদিন মাকে দিতে আসছে, তো মা জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনার এই পুঁই শাকের পাতা এত বড় বড় মোটা, আবার যেটা ডাল সেটাও এরকম মোটা, এত মোটা কিভাবে হলো? তো উনি আবার কোনো লজ্জা না করে সরাসরি বলছে ওই মানে এত মোটা হওয়ার কারণ কি, আমার যে ছোট বাবুটা আছে না, ওর হাগুগুলা আমি পুঁই শাকের গোড়ায় দিই, পুঁই শাকের গোড়ায় দিই, তো ওই হাগু খেয়ে মনে হয় এরকম আর কি হয়েছে। তো এইটা শোনার পরে আর কারোর খাওয়ার রুচি হবে? তখন মা বলছে যে আমি তো শোনার পরে আমার তো তখন ওইভাবে আসতে শুরু করছে, মানে বলো এটা শোনার পরে তোমার খাইতে ইচ্ছে করবে? কোনোদিনও খাইতে ইচ্ছে করবে এটা শোনার পরে? তখন তো মনে করো কি করবে, ফেলে দেবে, তখন একটা পুকুরকে দিয়ে দিয়েছিল। কারণ না জানে কিন্তু, না জানে অনেক কিছু খাওয়া যায়, কিন্তু জানার পরে খাওয়া যাবে না, জানে অনেক কিছু খাওয়া যাবে, জানার পরে কিন্তু খাওয়া যাবে না, বুঝতে পারছো? যেমন হচ্ছে ওই আমার একটা কলেজের সাথে এক জায়গায় দাওয়াতে গেছে, ওই কলেজটা হলো হিন্দু। হ্যাঁ, এখন হচ্ছে যে ওই তোমার বিরিয়ানি রান্না করছে, এখন হচ্ছে যে না, এখন মানে একটা অনুষ্ঠানে তো অনেক রান্না করতে হয়, এখন মনে করো যে ওই গরু আর খাসি মিক্সচার করে রান্না করছে, গরু খাসি মিক্সচার করে রান্না করছে। এখন আমার ওই কলেজে না গরু খাসি মিক্সচার করে করছে, ওরা তো গরু মিশে আছে খাসি মিশে আছে। হ্যাঁ, এখন ওনাকে তো দিছে, উনি মনে তখন উনি জিজ্ঞেস করছে যে বিরিয়ানি কি খাসি তো না, তো মিক্সচার আছে সেটা বলেনি, বলছে হ্যাঁ হ্যাঁ খাসি, হ্যাঁ খাসি। তো উনি তো পেট ভরে খাইছে, খাইতে তারপর মনে করো যে আমি তখন বলছি আচ্ছা আমি তো মানে আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে গরু তো আছে মনে হচ্ছে, আমি আলাদা করে বলছি। তখন আমার হচ্ছে দুটো মিক্সচার করে দিয়েছি। হ্যাঁ, এখন ওনার জন্য আলাদা তো আর করতে পারেনি, দুটো মিক্সচার করে দিয়েছি, আর না জানে খালি কিছু হবে না, উনি ওই খাসি মনে করেই তো খাইছে, সমস্যা নেই, কিন্তু গরু খাই নিছে।
তো না জানে তো এখন ওই গহেশ্য খায়, গহেশ্য মানে তো বুঝতে পারছো, মানে এইটা খেয়ে পয়সা হলো এত মোটা, এত মোটা হয়ে গেছে, টানটি সেই এরকম মোটা দেয়। তো তাহলে মনে করো যে তার মানে কি এখন বিক্রিয়ার আগে কি এটা বড় কথা না, বিক্রিয়ার পরে। কারণ মানুষের যে গহেশ্য, ওই গহেশ্যের মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে, বুঝছো, মানুষের গহেশ্যের মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে, কিন্তু এটা যায়নি তো আর খাওয়া আসলে। এখন নিজের নিজের বাচ্চা বলে ঘৃণা করছে না, কিন্তু আমরা হলে তো তাও ঘৃণা করবে, করবে না, তাই না? তোমাদের আব্বা আমাদের এরকম করার কথা না, বুঝছে নাকি? তোমরা না ওটা কিছুতে করে দিয়েছে মনে হয়, হাতে দেয়নি, কোনো পলিথিন বা কিছু করে দিছে, যেভাবে দিছে মিশাই দিছে, বাস একবারে এরকম কাহিনী। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। আর প্রোটিন কি? হ্যাঁ, প্রোটিনের সরল বাংলা অর্থ কি বলো তো? প্রোটিনের সরল বাংলা অর্থ কি? প্রয়োজনীয়, ভুলে গেছো? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিনের বাংলা অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিড। অ্যাসিডের বাংলা অর্থ কি বলো তো? টক 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 তো বৈশিষ্ট্য, বাংলা কি? অম্ল হলো সংস্কৃত ভাষা। অ্যাসিডের বাংলা অর্থ ঝাঁঝালো। অ্যাসিডের বাংলা অর্থ ঝাঁঝালো, 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 হ্যাঁ হ্যাঁ। অ্যাসিডের বাংলা অর্থ ঝাঁঝালো। তাহলে এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এন দিলাম মানে কি অসংখ্য, বুঝছো? কমপক্ষে 100টা অ্যামাইনো অ্যাসিড একসাথে একীভূত হলে তখন সেটা প্রোটিন হয়, তখন সেটা কি হয়? প্রোটিন হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড নাম অ্যামাইনো অ্যাসিড কেন হয়েছে বলো তো? অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড নামকরণ কেন হলো? অ্যামাইনো অ্যাসিড নামকরণ কেন হয়েছে? অ্যামাইনো, অ্যামাইনো কিন্তু এইভাবে লেখে, অ্যামাইনোটা এইভাবে লেখে। হ্যাঁ, এটা অ্যামিন গ্রুপ না? অ্যামিন গ্রুপ, অ্যামিন গ্রুপ যুক্ত অ্যাসিড, তাই এর নাম হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামিন গ্রুপ যুক্ত অ্যাসিড, তাই এর নাম অ্যামাইনো অ্যাসিড। অ্যামিন গ্রুপ যুক্ত, অ্যামিন গ্রুপ যুক্ত অ্যাসিড, তাই এর নাম অ্যামাইনো অ্যাসিড। তাহলে এবার অ্যামিন নাম কেন হলো? অ্যামোনিয়া থেকে। হ্যাঁ, এরকম আছে, দেখছো, এরকম আছে। এই জিনিসটা আসলে অ্যামোনিয়া থেকেই তৈরি হয়েছে। অ্যামোনিয়া থেকে অ্যামিন, অ্যামোনিয়া থেকে আসছে, তো তাই এর নাম ওই ওটার সাথে মিল করে অ্যামিন গ্রুপ, ওটার সাথে মিল করে অ্যামিন গ্রুপ। আর অ্যামোনিয়ার বাংলা অর্থ কি? দুর্গন্ধ। দুর্গন্ধ, হ্যাঁ, এই তো মনে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার দেখো সাইটোপ্লাজমের অঙ্গাণু। দেখো কোষঝিল্লির পরে সাইটোপ্লাজমের অঙ্গাণু আলোচনা করছে, কিন্তু মানে সাইটোপ্লাজমের অঙ্গাণু তো কোষঝিল্লি বাদ দিই, তাই না? কোষঝিল্লির ভিতরে নিউক্লিয়াস পর্যন্ত, তাই না? ওই জন্য কিন্তু এইবার দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো যে এখানে সাইটোপ্লাজম কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখবা। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থাকে সেটাই হলো সাইটোপ্লাজম। এবার দেখো, এবার হলো বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কতবার আসছে, এটা আসছে হলো কোনটা স্যার? এই যে মাইটোকন্ড্রিয়া, পাইছো? মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেকবার আসছে। মাইটোকন্ড্রিয়া দেখো আসছে কোন কোন বার, যেমন মাইটোকন্ড্রিয়া আসছে বরিশাল বোর্ড 23 সাল, যশোর বোর্ড 23 সাল, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 সাল, কুমিল্লা বোর্ড 23 সাল, অনেকবার আসছে, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ তার মানে। আচ্ছা, তবে এখানে একটা জিনিস যে কোষঝিল্লি থেকেও কিন্তু কোশ্চিন এসেছে, বুঝছো, এমসিকিউ হিসেবে। কি কি কোশ্চিন আসছে এগুলো খাতায় লিখলে ভালো হয়, তাহলে তোমরা কি বুঝতে পারবে যে এখান থেকে এই এমসিকিউ আসছে। দেখো, উদ্ভিদ কোষে কোষঝিল্লির কাজ কোনটি? দিনাজপুর বোর্ড 17 সালে আসছে। তাহলে লিখবো পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ, এটা একটা উত্তর। হ্যাঁ, উদ্ভিদ কোষে কোষঝিল্লির কাজ কোনটি? এই কোষঝিল্লিতে আসছে, হ্যাঁ, পানি ও খনিজ লবণ চলাচল, এটা হলো উত্তর। এটা একটা আসছিল বোর্ড পরীক্ষায়। হ্যাঁ,
দেখছো? আচ্ছা, এবার দেখো যে সাইটোপ্লাজম অঙ্গাণু থেকে কোনো কোশ্চেন নেই, তবে মাইটোকন্ড্রিয়া থেকে অনেক কোশ্চেন আসছে। আগে মাইটোকন্ড্রিয়াটা আমরা শেষ করি। তো মাইটোকন্ড্রিয়া, বলো তো মাইটোকন্ড্রিয়ার নামকরণটা কেন হয়েছে? মাইটোকন্ড্রিয়ার নামকরণ কেন হলো? মাইটোকন্ড্রিয়ার নামকরণ কেন হয়েছে বলতে পারবা? আরাফাত বলতে পারবা? আপনি বলে দিন। হ্যাঁ, আপনি বলে দিন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার নামকরণ হয়েছে, দেখো একটা শব্দ কিন্তু তোমরা শিখেছিলাম, দেখো সেটা ছিল আমরা মাইটোসিস নাম শুনেছিলাম। হ্যাঁ, তো মাইটোসিসের বাংলা কি বলেছিলাম মনে আছে? সুতা সুতা তৈরি। হ্যাঁ, এই যে মাইটোস, মাইটোস মানে হলো সুতা তৈরি করে না? আর সিস্টেম পদ্ধতি। হ্যাঁ, সিস মানে পদ্ধতি। তাহলে এটা ছিল সুতা তৈরি পদ্ধতি, তাই না? যেহেতু মাইটোসিস তৈরি হয় কি হয়, সুতা তৈরি হয়, এরকম সুতা তৈরি হয়, তাই না? হ্যাঁ স্যার। এরকম সুতা তৈরি ঘুরে হয়। যাচ্ছে, হ্যাঁ, এই জন্য নাম হলো, হ্যাঁ, ঘুরে যাচ্ছে, এটা স্পিন্ডল যন্ত্র বলে, তাই না? আচ্ছা। তাহলে হচ্ছে যে কি বলে জানো, নাসিং না তাসি। তাসিং, তাসিং, তাসিং বলো। স্পিন্ডল যন্ত্র বলা হয় কেন? এই জিনিসগুলোকে একসাথে ঘুরে হ্যাঁ, এই তাও তো পেরেছে আর কি। হ্যাঁ, যখন ক্রোমোসোমগুলো দুই পারে যায় তখন কি হয়, এই সুতাগুলো স্পিন করে, সেজন্য নাম হলো স্পিন যন্ত্র, তাই না? এই দেখো এখানেও মাইটো আছে না? মাইটো আছে কিনা? হ্যাঁ, মাইটো আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কন্ডিয়া আছে, তাই না? কন্ডিয়া। হ্যাঁ, তাহলে দেখো এই তার মানে এটা সুতা, সুতা, এটা তো সুতা। আর কন্ডিয়া কথাটা আসছে কন্ডিয়ন থেকে, হ্যাঁ, কন্ডন থেকে। কন বলেছিলেন বলেছিলাম না? আচ্ছা, তাহলে তো হয়েছে, তাহলে তার দরকার নেই। তাহলে মাইটোকন্ড্রিয়া, কন্ডন মানে হলো কন্ড্রিয়ন, মানে কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন মানে হলো দানা, সুতা দানা। কেন? প্রথম যখন কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বইয়াটা দেখছিল, তখন এরকম সুতার মতো কিছু, সুতা দানার মতো কিছু গঠন দেখছিল, মানে এত বড়টা দেখা যায়নি, ছোট ছোট সুতার মতো কিছু মনে হচ্ছিল। মাইটোকন্ড্রিয়া বাংলা কি হলো? তাহলে হলো সুতা দানা। মাইটোকন্ড্রিয়ার বাংলা হলো সুতা দানা, মাইটোকন্ড্রিয়ার বাংলা হলো সুতা দানা। সুতার মতো দেখতে, সুতার মতো ছিল। প্রথম যখন আবিষ্কার হয় তখন দেখতে সুতার মতো লাগছিল, হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে সুতা দানা, এই জন্য নাম হচ্ছে কি, সুতা দানা। আচ্ছা, এবার তাহলে আমরা আসি মাইটোকন্ড্রিয়া থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদ্দীপক যেটা দেয় সেটা হলো এরকম যে শিক্ষক ক্লাসে এমন একটি কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করলেন যাকে বলা হয় পাওয়ার হাউস, তাই না? পাওয়ার হাউস, যেখানে শক্তি উৎপাদন হয়, তাই কিনা? এইটাই কিন্তু বেশি পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আমরা এখানে একটু লাইনে লাইন পড়বো, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণুটি, মাইটোকন্ড্রিয়া হলো শ্বসনে শ্বসন বলতে কি বোঝায় জানো? অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এটাই শ্বসন বলে। শ্বসন মানে কোনো কিছু যদি অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাহলে সেটা শ্বসন। তো আমরা যেমন নাক মুখ দিয়ে হলো অক্সিজেন নিই, তাই না? আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এটা এক ধরনের শ্বসন, এটা বহিঃশ্বসন। এটা কি বহিঃশ্বসন? আর অন্তঃশ্বসন মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন ঢুকে যায়, আবার মাইটোকন্ড্রিয়া থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, ওটাও একটা শ্বসন। ওটা হলো অন্তঃশ্বসন, কোষের মধ্যে ঘটছে, বুঝতে পেরেছো? আর আমরা যে বলছি ছাড়ছি, এটা বহিঃশ্বসন, এটা বহিঃশ্বসন, এটা কোষের মধ্যে ঘটছে না, ঘটছে কোষের মধ্যে, ফুসফুসের মধ্যে থেকে বের হয়ে চলে যাচ্ছে, তাই না? এইগুলো ব্যাপার। তাহলে এটা হলো শ্বসনের ভূমিকা রাখে। আচ্ছা, তো বলছে যে কে এটা আবিষ্কার করেন? রিচার্ড অলপ্যান নাম দিলেন, প্রথম যখন আবিষ্কার করেন তখন নাম দিলেন বায়োব্লাস্ট। দেখো, তাহলে বায়োব্লাস্ট নাম কেন দিয়েছিল জানো? ওই যে আমরা বায়োস করেছি না, বায়োস, বায়োস মানে কি, জীবন না? তো তিনি যখন প্রথম এটা আবিষ্কার করেন তখন তার মনে হয়েছিল যে এর মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটছে, এর মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটছে, বুঝছো? এর মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটছে, এই কারণে তিনি আর কি এই জিনিসটার নাম দিয়েছিলেন বায়োব্লাস্ট। ব্লাস্ট মানে কি? ব্লাস্টস মানে উৎপত্তি, মানে জীবনের উৎপত্তি। ব্লাস্ট মানে উৎপত্তি, জীবনের উৎপত্তি, জীবনের উৎপত্তি। স্যার এখানে মাদ্রাসা আছে নাকি? হ্যাঁ, এখানে মাদ্রাসা তো নাই।
মসজিদ আছে, মসজিদে এদিকে মসজিদ আছে। সব জায়গায় হবে। হ্যাঁ আমাদের ওখানে হচ্ছে বাড়ি হ্যাঁ বাড়িগুলো হবে। যাবেন লাস্ট যাবেন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ লাস্ট উইক হবে। হ্যাঁ আর ইয়ে দিবে তো প্যাকেট ট্যাকেট দিবে। এক্সারসাইজ করে করে আমাদের মসজিদে আমি একদিন শুক্রবারের দিনে বিকালে প্রাইভেট থাকে না, শুক্রবারে তো নামাজ পড়ি, শুক্রবারে বিশেষ দিন মিলাদ থেকে বুঝছো। তো এখন দেখি যে মিলাদে তোমার দুইটা ছেলে বের হয়ে চলে যাচ্ছে, বলছে, "এই চল চল তাড়াতাড়ি যাই, খেলতে হবে, বেশি সময় পাওয়া যায় না, আদান হয়ে যায়, তাড়াতাড়ি যাও।" তো বলছি, "না না আজকে যাওয়া যাবে না, খেলতে হবে।" "কেন?" আজকে আজকে মিলাদে হলো বিরিয়ানি দিবি, বড় বড় প্যাকেট দেখলাম। তাই নাকি? এই চল বসি খা, খেলা বাদ। আজকে আমার ছিল দিচ্ছিল তাই একটা অবস্থা প্যাকেট ব্যাগ লেগে গেছে এবং মানে ভাঙে গেছে তাই এই প্যাকেট থেকে মানে ব্যাগ তাও সব 13টা পেয়েছি কিছু কিছু ছেলেপেলে এমন আছে প্যাকেট নিয়ে আসলে কি করে জানো, একটা প্যাকেট নিয়ে এভাবে লুকায় রাখে, আবার আমি তো স্যার ব্যাগ করে রাখা শুরু করছি স্যার ওই তাই আরেকটা লুজার করেছি যেতে পারে যদি কাজটা ঠিক না থাকে না, এটা তো চুরি করা হয়ে গেল না, ডবল। এমন হতে পারে যে একজন তো পাইলই না, তুমি বেশি নিয়ে নিলা, বেঁচে গেছে তখন নিতে পারো, সেটা কিন্তু আমার ছোট স্যারটা বুঝে স্যার ওই মেয়ের বেঁচে লেভেলে লেগে স্যার এই 1000 টাকা বেশি তাহলে বায়োপ্লাস্ট এই জন্য নাম হয়েছে। হ্যাঁ আচ্ছা, এর মধ্যে জীবনের উৎপত্তি দেখতে পেয়েছিলেন। আচ্ছা, প্রচলিত নাম বিজ্ঞানী বেন্ডা দেন, মানে মাইটোকন্ড্রিয়া নাম কিন্তু কে দেন? বেন্ডা, এটা মনে রাখবা। মাইটোকন্ড্রিয়া নামকরণ কিন্তু বেন্ডা দেন। মাইটোকন্ড্রিয়া নামটা দেয় না, বায়োব্লাস্ট নামটা দেয়। বায়োব্লাস্ট হচ্ছে অলম্যান নাম দেন হলো বায়োব্লাস্ট, তবে প্রচলিত নাম বিজ্ঞানী বেন্ডা। প্রচলিত নাম হলো মানে মাইটোকন্ড্রিয়াটা দেয় বেন্ডা, আর ওই রিচার্ড অল্টম্যান ওই দেয় ও দাই বায়োব্লাস্ট। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, বেন্ডা হচ্ছে বর্তমানের যে মাইটোকন্ড্রিয়া নাম এটা। হ্যাঁ, এরপরে বলছে এটি দুই স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দিয়ে ঘেরা। আমরা তো জানি মাইটোকন্ড্রিয়া যে দুই স্তর, তাই না? দুইটা স্তর মাইটোকন্ড্রিয়াতে আছে, একটু পরে আঁকবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে যে ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, এদেরকে কিস্টি বলা হয়। একটু আমরা এঁকে ফেলি তাহলে। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা আসো, দেখো এটা কিভাবে আঁকবা। একটা আমি কিন্তু আঁকা যায়, এরকম করবা বারবার, এটা অনির্দিষ্ট এরকম। লেখা কিছু 10-12 ছিল এগুলো এইটুকু পর দেখি তোমরা সবাই, এটা পরীক্ষায় আঁকতে হবে যেহেতু। এটা টাইপ টু। হ্যাঁ, তুমি যেটা করবে একটানে সবগুলো একই সমান করবে। হ্যাঁ, আবার ধরো এটা করছো তো একই সমান, সবগুলো একই সমান, ঠিক আছে? একটা কম বেশি করা যাবে না। তারপর ধরো এটা করলাম, তারপর এটা আবার এর ভিতরে দিয়ে দেবে, এটা আবার এর ভিতরে দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে ঠিক আছে, তোমার হয়েছে অবশ্যই। আচ্ছা, এখন বাইরে আমরা কি করবো? বাইরে এইটা বাইরে আমরা এটা, তাহলে দেখো ওই যে মাইটোকন্ড্রিয়ার যে দুইটা আবরণ আছে না, দুইটা ঝিল্লি, তাই হলো না? দুইটা হলো না? বাইরে একটা, ভিতরে একটা। স্যার বাইরেটার নাম কি বললেন? বহিঃপর্দা, ভিতরেরটা হলো অন্তঃপর্দা। বাইরের ঝিল্লির নাম হলো বহিঃপর্দা, ভিতরেরটা অন্তঃপর্দা। এই আচ্ছা, এখন কথা হলো যে এইখানে কিন্তু আরো কিছু আছে উপাদান, সেটা আমরা একটু আঁকবো। যেমন এখানে হলো এই গায়ের সাথে কিছু গোল গোল অংশ থাকে। এই গোল গোল অংশগুলো কিন্তু সবিন্দুক হতে পারে, আবার অবিন্দুক হতে পারে, মানে গোটা থাকতে পারে, গোটা নাও থাকতে পারে। এটা সবগুলোতেই দিতে হবে। হ্যাঁ, আমি ধরো সবগুলো দিলাম না, তোমরা সবগুলোতে দিবা। আর হচ্ছে এখানে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে, এর সাথে কিছু রাইবোজোমও থাকে, সেটাও দেখা যায়, কিছু রাইবোজোম। এই দুইটা জিনিস অবশ্যই দিতে হবে, বইয়ে থাক আর না থাক। রাইবোজোম দিতে হবে আর বৃত্তাকার ডিএনএ দিতে হবে, বুঝছো? না দিলে কিন্তু হবে না। সবটা ধরবেন স্যার। হ্যাঁ, সবগুলো দিতে হবে।
আর এটা একটা বৃত্তাকার ডিএনএ দিতে হবে, বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। আর এটা ধরো রাইবোজোম, রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় না? নরমালি এই দাঁতগুলো হচ্ছে কিস্টি, কিস্টি মানে মাইক্রোগ্লাসের মতো, কিস্টি মানে আঙ্গুল। আর এই জিনিসগুলোর নাম হচ্ছে অক্সিসোম। আচ্ছা এইটুকু আগে চিহ্নিত করলাম, অক্সিসোম চিহ্নিত করছে? হ্যাঁ করছে। এখানে এটা চিহ্নিত করতে হবে বহিঃপদ্মা অন্তঃপদ্মা। এটা হলো বহিঃপদ্মা, চিহ্নিত করবা বহিঃপদ্মা, আর এটা হলো অন্তঃপদ্মা, বহিঃপদ্মা অন্তঃপদ্মা। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের না বোঝার জিনিসগুলো একটু বুঝতে হবে। যেমন অক্সিসোম, এটা তোমাদের একটা অজানা আছে। হ্যাঁ গরম আছে, এসি দেবো না, ঠান্ডা লাগে দাঁড়াও আমি এটা খুলি, হালকা দিব। হ্যাঁ কিছু সময় দিই, তারপরে তাহলে গরম আসলে ছিল স্যার সমস্যা। আমাদের নাচির মাথা গরম গরম ঠান্ডা আঁকা হয়েছে, স্টার্ট আঁকা হয়েছে। আচ্ছা এবার আমরা বুঝি তাহলে। আচ্ছা এখন দেখো এই এখানে না বোঝার মতো কি হলো, কিস্টি তো বললাম, কিস্টি হলো এটার বাংলাও কিন্তু ল্যাটিন শব্দ কিস্টি, আঙ্গুল, আঙ্গুলেও তো অভিজ্ঞ। এখন খেয়াল করো এই অক্সিসোম, এইটার নাম কেন অক্সিসোম হলো, এইটাই আমরা একটু বুঝবো। হ্যাঁ অক্সি কথাটা আসছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন, অক্সিডেশনের বাংলা অর্থ কি বলো তো? জারণ। অক্সিডেশনের বাংলা অর্থ কি? জারণ। আচ্ছা এখন কথা হলো অক্সিডেশন মানে তো জারণ, তাহলে জারণের বাংলা কি? জারণ তো ইলেকট্রন ছেড়ে দেয়, বৈশিষ্ট্যগত ভাবে জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেয়। বলো তো তাসিফ, বলো তো জারণের বাংলা অর্থ কি? জারণ মানে হলো ভেঙে ফেলা, জারণের বাংলা অর্থ ভেঙে ফেলা, ভেঙে ফেলা। আচ্ছা তাহলে এই যে সোম মানে কি? সোমা, সোমা মানে বস্তু, সোমা মানে বস্তু। তাহলে যেই বস্তুটা কি করে জারণ ক্রিয়া ঘটায়, এর মধ্যে জারণ ক্রিয়া ঘটে, জারণের বিক্রিয়া এর মধ্যে ঘটে, তাই এর নাম হলো অক্সিসোম। বুঝছো? এর মধ্যে জারণের বিক্রিয়া ঘটে। তাহলে কি হলো, যে বস্তুটা অক্সিডেশন বা জারণ ঘটায়, তাহলে যে বস্তুটা কোনো যৌগকে ভেঙে ফেলতে সাহায্য করে, কোনো যৌগকে ভেঙে ফেলতে সাহায্য করে, তাহলে যে বস্তুটা কোনো যৌগকে ভেঙে ফেলতে সাহায্য করে তাকে বলা হয় অক্সিডেশন। আর তোমরা এখন অনেক অনেক বিদেশি শব্দ তো আমরা বলতে বলতে ওটাই বাংলা হয়ে গেছে, তাই না? তাই কি না? ওটাই বাংলা হয়ে গেছে না, যে যেমন চেয়ার টেবিল, এগুলো তো আসলে, তাই না? তো সেরকম জারণ তো তোমরা এটা বাংলার মতোই মনে করো, তাহলে তোমরা এইভাবে মনে রাখো যে বস্তুটা জারণ ক্রিয়া ঘটায়, যে বস্তুটা জারণ ক্রিয়া ঘটায় তাকে বলা হয় অক্সিডেশন, না তাকে বলা হয় অক্সিসোম, তাকে বলা হয় অক্সিসোম। এবার আমরা বইয়ের মধ্যে আসি, আর কি কি বিষয়গুলো আমরা এখানে দেখি। দেখো কিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, এই কারণেই কিন্তু আমি কতগুলো বিন্দু দিয়েছি না, আর কতগুলো বিন্দু দিইনি। তোমরাও কিন্তু পরীক্ষায় তাই করবা, কিছুগুলোতে বিন্দু দিবা, কিছুগুলোতে বিন্দু দিবা না। সবগুলোতেই বিন্দু থাকে তা না কিন্তু, যদিও বই বলছে বিন্দুযুক্ত, কিন্তু লিখতে হবে বিন্দুযুক্ত ও বিন্দুবিহীন। কিছু বিন্দুযুক্ত থাকে, কিছু বিন্দু থাকে না। হ্যাঁ বিন্দুযুক্ত, বিন্দুবিহীন। এরপরে বলছে অক্সিসোমে উৎসেচক
গুলো সাজানো থাকে। উৎসেচক ইংরেজিতে বলা হচ্ছে ইনজাইম। উৎসেচক কি আসলে বাংলা শব্দ বলতো? উৎসেচক কি কোনো বাংলা শব্দ? উৎসেচক কিন্তু কোনো বাংলা শব্দ না। এটা কোন শব্দ জানো? সংস্কৃত শব্দ। উৎসেচক হলো একটা সংস্কৃত শব্দ। ওই কারণে বাংলা শব্দ হলে 1 2 এর বাচ্চাও কিন্তু বুঝবে। তুমি 1 2 এর বাচ্চাকে যদি বলো উৎসেচক, বুঝবে না, বাংলা না দিয়ে ওই জন্য বুঝবে না। বুঝবে? আমি বুঝি না ওয়ান বলছি। হ্যাঁ, আমি বুঝতেছি ওয়ান বলছি। সেটা হলো উৎসেচক। এর বাংলা অর্থ হলো উত্তেজিত করা। এর বাংলা অর্থ কি? উত্তেজিত করা। এটা হলো কি, যে জিনিসগুলো উত্তেজিত করে, মানে অন্য কোনো বিক্রিয়াকে উত্তেজিত করাই আর কি। হ্যাঁ, এটাকে বলে উৎসেচক। আচ্ছা, এখন কথা হলো যে উৎসেচককে আবার এনজাইম বলা হয় না? এনজাইমের কিন্তু আরেকটা বাংলা আছে। এনজাইমের আরেকটা বাংলা আছে। এনজাইমের আরেকটা বাংলা কি বলতো? উত্তেজিত না, এনজাইমের আরেকটা বাংলা হলো পরিবর্তনকারী। পরিবর্তনকারী। ইঞ্জিনিয়ার একটা বাংলা তো পরিবর্তনকারী। যে কি করে? পরিবর্তন করতে পারে। কোন একটা বিক্রিয়ার হারকে পরিবর্তন করে, মানে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়। তার কিছু না কিছু পরিবর্তন করবেই। ইঞ্জিন কিছু না কিছু পরিবর্তন করবেই, বুঝছো? যেমন ইঞ্জিন কিন্তু মানুষের ক্ষেত্রে ইঞ্জিন হয়। তোমরা কি জানো যে বিয়ে দিয়ে যে হয় না, তখন যে ঘটক থাকে না, ঘটক কিন্তু বিয়ে করানোর ক্ষেত্রে কি করে? উত্তেজিত করে, মানে বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। ঘটক যে কাজটা করে, ধরো ঘটক তো টাকা হবে, মানে যেগুলো ব্যবসায়িক ঘটক হয় না, তার টাকা হবে। তোমরাও যখন আর কি পড়াশোনা শেষে চাকরি পাবো না, তখন তোমাদের কিছু দেখবে ঘটক লাগে দেবে। হ্যাঁ, ঘটক লাগে দেবে।